একবার ভাবুন তো, আমাদের নখের থেকেও লক্ষ লক্ষ গুণ ছোট একটা বিন্দু, অথচ তার মধ্যেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা কিনা একটা গোটা নক্ষত্রকে জ্বালিয়ে রাখতে পারে, আবার চাইলে একটা শহরকেও এক মুহূর্তে উড়িয়ে দিতে পারে। হ্যাঁ, এটাই হলো নিউক্লিয়াসের শক্তি। চলুন আজ আমরা পরমাণুর ঠিক সেই কেন্দ্রবিন্দুতে ডুব দেব আর দেখব কিভাবে এই অবিশ্বাস্য শক্তিটা কাজ করে। আসল প্রশ্নটা তো এটাই, তাই না? কিভাবে এমন একটা অদৃশ্য কণা থেকে একটা তারার মতো বিশাল শক্তি বেরিয়ে আসতে পারে? এটা কিন্তু বিজ্ঞানের অন্যতম বড় একটা রহস্য। চলুন আমরা ধাপে ধাপে এই রহস্যের জটটা খোলার চেষ্টা করি। তো আমাদের আজকের এই যাত্রায় আমরা প্রথমে দেখব কেন কিছু পরমাণুর কেন্দ্র মানে নিউক্লিয়াস খুব অস্থির হয়। এরপর আমরা জানব ৩ ধরনের রহস্যময় রশ্মি নিয়ে। তারপর বুঝব ফিশন আর ফিউশনের মধ্যে ঠিক কী পার্থক্য। আর সবশেষে আইনস্টাইনের সেই বিখ্যাত সমীকরণ E=mc² আসল মানেটা কি সেটা একদম সহজ করে বুঝে নেব। সব পরমাণুর নিউক্লিয়াস কিন্তু একদম শান্ত থাকে না। কিছু ভারী পরমাণু আছে, যেমন ধরুন ইউরেনিয়াম। এদের নিউক্লিয়াসটা অনেকটা টলমল করতে থাকা একটা লাট্টুর মতো। এরা আসলে স্থিতিশীল হতে চায়, আর সেই স্থিতিশীলতা পাওয়ার জন্যই এরা নিজেদের ভেতর থেকে শক্তি ছেড়ে দেয়। এই যে ঘটনাটা, একেই বলে তেজস্ক্রিয়তা। যদি আরও সহজ করে বলি, যখন কোনো অস্থির নিউক্লিয়াস শান্ত হওয়ার জন্য নিজের ভেতর থেকে বাড়তি শক্তি বা কণা বাইরে ছুঁড়ে ফেলে দেয়, তখন তাকেই আমরা বলি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু কোনো ল্যাবে তৈরি করা ঘটনা নয়, এটা প্রকৃতিতেই স্বাভাবিকভাবে ঘটে। এখন এই তেজস্ক্রিয়তাকে মাপার জন্য মূলত দুটো একক ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা যখন কোনো গবেষণা করেন বা আলোচনা করেন, তারা ব্যবহার করেন বেকরেল, কিন্তু দৈনন্দিন বা প্রায়োগিক কাজে প্রায় ২০ এককটা শোনা যায়। এই নামটা রাখা হয়েছে বিজ্ঞানী মেরি কুরির সম্মানার্থে। নিউক্লিয়াস থেকে যে শক্তিটা বেরিয়ে আসে সেটা কিন্তু সবসময় একই রকম হয় না। আসলে ৩ ধরনের অতিথি বেরিয়ে আসতে পারে: আলফা, বিটা আর গামা। আর এই ৩ জনের চরিত্র আর ক্ষমতা কিন্তু একদমই আলাদা। চলুন দেখি এদের কে কেমন। আচ্ছা, এখানে একটা দারুণ ব্যাপার লক্ষ্য করুন। গামা রশ্মির ভেদন ক্ষমতা, মানে কোনো কিছুকে ভেদ করে যাওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি, অনেকটা ভূতের মতো, যা দেয়ালের মধ্যে দিয়েও চলে যেতে পারে। অন্যদিকে আলফা কণা এতটাই দুর্বল যে একটা পাতলা কাগজের পাতায় তাকে আটকে দিতে পারে। কিন্তু আসল মজাটা হলো আয়নন ক্ষমতার ক্ষেত্রে, মানে অন্য পরমাণুকে ধাক্কা দিয়ে আয়নিত করার ক্ষমতায় আলফা হলো চ্যাম্পিয়ন আর গামা সবচেয়ে দুর্বল। ব্যাপারটা ঠিক উল্টো, তাই না? একজনের একটা ক্ষমতা বেশি তো অন্যটার কম। নিউক্লিয়াস থেকে শক্তি বের করা দুটো মূল রাস্তা আছে। একটা হলো একটা বড় নিউক্লিয়াসকে ভেঙে ফেলা, যাকে আমরা বলি ফিশন, আর অন্যটা হলো দুটো ছোট নিউক্লিয়াসকে জুড়ে দেওয়া, যাকে বলে ফিউশন। দুটো পথেই অনেক শক্তি তৈরি হয়, কিন্তু এদের প্রক্রিয়াটা কিন্তু একেবারে উল্টো। ফিশন মানে হলো ভাঙন, যেমনটা অ্যাটম বোমায় করা হয়। একটা ভারী নিউক্লিয়াসকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়। আর ফিউশন মানে হলো মিলন। সূর্যের ভেতরে ঠিক এটাই ঘটে, যেখানে দুটো হালকা নিউক্লিয়াস জুড়ে গিয়ে একটা নতুন ভারী নিউক্লিয়াস তৈরি করে। আর একটা কথা মনে রাখতে হবে, মিলনের শক্তি কিন্তু ভাঙনের চেয়ে অনেক অনেক বেশি। এই কারণেই ফিউশন দিয়ে তৈরি হাইড্রোজেন বোমা ফিশন বোমার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী হতে পারে। এখন প্রশ্ন হল, ফিশন বা ফিউশন যেটাই হোক, এই বিপুল পরিমাণ শক্তিটা ঠিক আসে কোথা থেকে? এর উত্তরটা লুকিয়ে আছে বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত একটা সমীকরণে, যেটা আমাদের দিয়েছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইনের সমীকরণটা ঠিকঠাক বোঝার চাবিকাঠি হল ভর ত্রুটি বা ম্যাস ডিফেক্ট নামের এই ধারণাটা। ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। ধরুন আপনি আলাদাভাবে কয়েকটা প্রোটন আর নিউট্রনের ওজন মাপলেন, তারপর সেগুলোকে একসাথে জুড়ে একটা নিউক্লিয়াস বানিয়ে সেটার ওজন নিলেন। অবাক করা ব্যাপার হলো, বানানো নিউক্লিয়াসটার ওজন আলাদা আলাদা কণাগুলোর মোট ওজনের চেয়ে সামান্য কম হবে। নিউক্লিয়াসের ক্ষেত্রেও ঠিক এটাই হয়। কিছু ভর যেন উধাও হয়ে যায়, কিন্তু এই ভরটা আসলে হারিয়ে যায় না। এই যে সামান্য পরিমাণ ভর হারিয়ে গেল, সেটাই আসলে শক্তিতে রূপান্তরিত হয়। আর আইনস্টাইনের E=mc² সমীকরণটি ঠিক এই সহজ সত্যিটাই বলে। এখানে যে m দেখছেন, ওটাই হলো সেই সামান্য পরিমাণ হারিয়ে যাওয়া ভর। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? শক্তি বা ই সমান হলো ওই যে হারিয়ে যাওয়া ভর বা এম, তাকে আলোর গতিবেগ c এর বর্গ দিয়ে গুণ করতে হবে। এখন আলোর গতিবেগ নিজেই তো একটা বিশাল বড় সংখ্যা, তাই না? এবার ভাবুন তো, সেই বিশাল সংখ্যাটাকে যদি আবার বর্গ করা হয়, তাহলে সেটা কত কত বড় হবে। ঠিক এই কারণে একদম এক চিমটি ভরও যখন শক্তিতে বদলে যায়, তখন তা থেকে আমরা বিপুল, মানে অনেক পরিমাণ শক্তি পাই।
এই সহজ সমীকরণটা আসলে এটাই বুঝিয়ে দেয় যে ভর আর শক্তি আলাদা কিছু নয়, এরা আসলে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এতক্ষণ আমরা পরমাণুর ভেতরে যে গল্পটা শুনলাম, এই গল্পটাই কিন্তু আমাদের আধুনিক বিশ্বকে চালাচ্ছে। আমাদের মাথার উপরে সূর্য থেকে শুরু করে পাওয়ার প্ল্যান্ট, এমনকি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পর্যন্ত সবকিছুই এর সাথে জড়িত। চলুন দেখি কিভাবে এই জ্ঞান আমাদের পৃথিবীকে আমূল বদলে দিয়েছে। দেখুন, একদিকে নিউক্লিয় ফিউশন যেমন আমাদের সূর্যকে শক্তি যোগাচ্ছে, তেমনি ফিশন আর ফিউশন ব্যবহার করে তৈরি হয়েছে মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র। আবার এই একই জ্ঞান কাজে লাগিয়ে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাচ্ছি, এমনকি ক্যান্সারের মতো রোগের চিকিৎসাও করছি। তবে হ্যাঁ, এর সাথে তেজস্ক্রিয় দূষণের মতো বড় ঝুঁকিও কিন্তু জড়িয়ে আছে। আমরা পরমাণুর ভেতরের শক্তিকে কাজে লাগাতে শিখেছি, এটা ঠিক। কিন্তু এই শক্তি একদিকে যেমন আশীর্বাদ, তেমনি অন্যদিকে অভিশাপও হতে পারে। তাই মূল প্রশ্নটা আমাদের বিবেকের কাছে, এই অসীম শক্তির ব্যবহার আমরা কতটা বিচক্ষণতার সাথে করতে পারব। এই প্রশ্নটির উত্তরের উপরই হয়তো মানবজাতির ভবিষ্যৎ নির্ভর করছে।